আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ বা দেশের বাইরে বা বিশ্বের যে কোনো প্রান্তে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আপনাদের সাথে শেয়ার করব ঢাকার আশুলিয়া ব্রিজের ঠিক 1 কিলোমিটার উত্তরে তৈয়বপুর গ্রামের পূর্ব পাশে যে বিশাল এলাকা জুড়ে ইট ভাটা বা ইট তৈরির ব্যবস্থাটা ছিল, সেই ইট তৈরির কার্যক্রম এবং ইট ভাটার সর্বশেষ পরিস্থিতি এবং ইট ভাটার অবর্তমানে এখানে যে সবজি চাষ সহ নানা কার্যক্রম হচ্ছে সেগুলো আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো পুরো ভিডিওটি জুড়ে থাকুন এবং দেখতে থাকুন। ঠিক আশুলিয়ার উত্তর পাশে যেখানে পূর্বে ইট ভাটা ছিল, ইট উৎপাদন হতো এবং অনেক লোকারণ্য ছিল অঞ্চলটি। বিশেষ কোনো কারণবশত আজ এখানে আর ইট তৈরি হচ্ছে না। মোটামুটি বলা চলে যে প্রায় সবগুলো ইটভাটাই বন্ধ আছে, বিশেষ কোনো কারণবশত বন্ধ হয়ে গেছে। এখন এখানে ইট ভাটায় ইট উৎপাদনের পরিবর্তে বিভিন্ন স্থানে বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন প্রকারের সবজি উৎপাদন করছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সবজি উৎপাদন হচ্ছে এখানে। গাছে ঝুলছে লাউ, অসংখ্য লাউ মাচানে ঝুলে আছে। পাশেই বয়ে গেছে নদী। এখানে মাছ ধরার জন্য বিশেষ এক ধরনের জাল সেট আপ করা আছে। এগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় ধর্মজাল বলে থাকি। ধর্মজালে একসময় বেশ ভালো মাছ ধরা পড়তো, কিন্তু কালের বিবর্তনে এখন আর আগের মতো মাছ ধরা পড়ে না। এখন নদীতে বা বিলে খালে কোথাও আর আগের মতো মাছ নেই। বিভিন্ন কলকারখানার কালো কেমিক্যাল মিশ্রিত পানি নদী বা খালে বিলে এসে পানি দূষিত করছে, যে কারণে এখন মাছের পরিমাণ খুবই কমে গেছে। কালো পানি মাছ সহ্য করতে না পারায় অনেক মাছ মারা যায়। এছাড়াও অনেক বেশি মাছ ধরার কারণে মাছ কমে যাওয়ার কারণেও মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে। দেখতে পাচ্ছেন এক মুরব্বী কাকা ধর্মজাল টান দিলেন, কিন্তু মনে হচ্ছে কোনো মাছ আসেনি। হ্যাঁ, আসলেই কোনো মাছ নাই। কাকা হতাশ। আসলে মাছের পরিমাণ এতটাই কম যে বলা বাহুল্য। মাছ নাই বললেই চলে। তবুও যারা জাল সেট করছেন আশা নিয়ে বসে থাকেন, যদি কখনো 2-4টা মাছ আসে, বিক্রি করা না গেলে অন্তত খাওয়া চলবে। বিলের পাড়টা খুবই পলি উর্বর জমি, তাই দুপারেই খুব বেশি চাষাবাদ হয়ে থাকে। এই ভাই দেখতেই পাচ্ছেন কিছু ছোট মাছ নিয়ে আসছেন, দূর থেকে ধরে নিয়ে আসছেন। উনি চায়না দুয়ারি বা যেটাকে চায়না জাল বলে, এই জাল পেতে কিছু মাছ পেয়েছেন, ছোট মাছ, সেগুলোই নিয়ে আসছেন।
হয়তোবা উনি খাবেন, না হয় জীবিকার জন্য হয়তোবা বিক্রি করবেন। কিন্তু হতাশার সঙ্গেই বলতে হয় যে আসলেই বর্তমানে মাছের পরিমাণ খুবই কম, শুধু এই অঞ্চলটিতে নয়, বরঞ্চ এটা পুরো বাংলাদেশের চিত্র বলা চলে। এখন মাছ মানেই আমরা বুঝি চাষের মাছ। এমন কোনো মাছ নাই যে এখন বর্তমানে চাষ হচ্ছে না, কারণ মাছের চাহিদা পূরণ করতে গেলে চাষ ছাড়া কোনো উপায় নাই। বর্ষার পানি চলে গেছে অনেকটা, তবুও এই কিছুটা জমি এখানে ভেজা রয়েছে। এই ভেজা থাকার কারণেই আসলে চাষবাস করা সম্ভব হয় নাই। তাছাড়া একটু পরে এখন যে জমিটা দেখছেন এটা অনেকটা উঁচু, এখানে শুকিয়ে গেছে অনেক আগে। এখানে চাষবাস হচ্ছে, বিভিন্ন প্রকারের সবজি এখানে চাষবাস করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে চলাচল বা যাতায়াতের ব্যবস্থা খুবই উন্নত ছিল এক সময়, তা এই রাস্তা বা সড়ক দেখলেই বোঝা যায়। কারণ ট্রাকে করে প্রতিনিয়ত ইট এখানে আনা নেওয়া করা হতো। কারণ পুরো এলাকাটাকেই বলা যায়, পুরো এলাকাটাকেই একসময় ইটভাটার রাজত্ব ছিল। দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে ইটের বড় বড় লম্বা যে চিমনি বা স্তম্ভ যাই বলি না কেন। এখানে চাষাবাদ করা হচ্ছে, ঘাস লাগানো হয়েছে এখানে, সবুজ ঘাস। কারণ আশেপাশের মানুষ অনেক বেশি গরু ছাগল এগুলো পালন করে থাকে। অনেকেরই গরু ছাগল পালনই জীবিকার মূল মাধ্যম। এছাড়া পাশাপাশি শাকসবজি চাষ করেন ওনারা। চারিদিকে তাকাবেন, যেদিকেই তাকান শুধু সবজি আর সবজি, অথচ এক সময় এই সবই ছিল ইট ভাটার নিয়ন্ত্রণে। শুধু ইট, ট্রাক, জনমানব, ধুলো বালিতে একসময় মুখর ছিল এই অঞ্চলটা। আজ কোনো এক কারণবশত ইটভাটাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণেই ওনারা কৃষিকাজ বেছে নিয়েছেন। কারণ আবাদি জমি ফেলে রেখে আসলে কোনো লাভ নেই। এজন্যই সবাই কিছু কিছু করে যে যার মতো কৃষিকাজের সঙ্গে লিপ্ত হয়েছেন। এখানে ফুলকপি, কিছু বেলকপি এবং দূরে মরিচ, এখানেও ফুলকপি, সরিষা, বিভিন্ন প্রকারের সবজি এইভাবে চাষবাস হচ্ছে এখানে। নিঃসন্দেহে এটা খুবই ভালো উদ্যোগ। কারণ ইটভাটা থাকবে না তাই বলে জমিটা ফেলে রাখা আসলে উচিত হবে না। এই জন্য ইটভাটা বা ইটের ব্যবসা এখান থেকে বন্ধ হলেও নতুন করে একটা কার্যক্রম এখানে শুরু হয়েছে। নিঃসন্দেহে এটা খুবই ভালো উদ্যোগ। এই জমিগুলো চাষবাস করা হয়েছে এবং কিছু লাল শাকের বীজ ছিটিয়ে দেওয়া আছে। কিছু কিছু ছোট ছোট লাল শাক অলরেডি গজিয়ে উঠেছে। পাশেই দেখতে পাচ্ছেন সুউচ্চ বিশাল এক বট গাছ। আশেপাশে যারা কৃষক এখানে কাজ করেন মাঠে, এখানে কোনো ছায়ার ব্যবস্থা নাই। এখানে দুপুরে যদি খাবারের প্রয়োজন হয় বা রেস্টের প্রয়োজন হয়, তবে অনেক কৃষক আছেন যারা দিনের বেলায় এই পাশে দেখানো বট গাছটার নিচে বসেন, একটু রেস্ট করেন, মনটাকে শরীরটাকে শীতল করেন। নিঃসন্দেহে খুব সুন্দর ভূমিকা পালন করছে এই বটগাছটি, যে বটগাছটি অনেক মানুষের, অনেক পশু পাখির জন্য খুবই খুবই আরামদায়ক একটি আশ্রয়স্থল বলা চলবে। কারণ এই গাছটিতে অসংখ্য পাখির বাসা আছে। এগুলো সরিষা, কিন্তু এখনো বড় হয়নি, তাই ফুল ফুটেনি, ফুল দেখা যাচ্ছে না। পাশেই সুউচ্চ এক বিশাল ইমারত। আগেই বলছি যে এলাকাটি আসলে ইট ভাটার নিয়ন্ত্রণে ছিল।
ইটভাটাগুলোর কী অবস্থা আজ দেখতেই পাচ্ছেন। বট গাছটি একটু কাছ থেকে দেখাতে চাচ্ছি আপনাদের। এই মরুভূমির মতো অঞ্চল, যেখানে অনেকটা এলাকা মরুভূমির মতো ছিল, এখন কৃষি আবাদ হচ্ছে। পাশেই এই গাছটি, উচ্চ গাছটি 1000 বছর হবে না হয়তো, কিন্তু 100 বছরের পুরাতন গাছ বলা চলে। এর বিশালতা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা পুরনো। সেই ইতিহাস আমার জানা নাই, তো আপনাদের দেখাচ্ছি। আপনারা হয়তো বুঝতে পারবেন দেখলে যেটার বয়স কেমন হতে পারে। এর ডালে ডালে, শাখায় শাখায় রয়েছে অসংখ্য পাখির বাসা। পাখি সকাল হলে খাবারের সন্ধানে ছুটে যায়, সন্ধ্যায় নিরে ফিরে আসে। পাশেই দেখতে পাচ্ছেন গাছের নিচে শীতল ছায়ায় গরুগুলো বেঁধে রাখা আছে, রেস্ট করছে। আর এই পুকুরটি একসময় অনেক বেশি জল ছিল, অনেক বড় বিশাল পুকুর, কিন্তু আজ পানি শূন্য। গাছটির বিশালতা, এর শিকড়, এর আশেপাশের এরিয়া, এগুলো দেখলেই এর বিস্তৃতি লক্ষ্য করা যাচ্ছে। এর শিকড়, এর যে কাঠামো, ডালপালা, সব কিছু মিলেই এক বিশাল বটগাছ। আপনারা যারা এত বড় বটগাছ কাছ থেকে কখনো দেখেননি, তারা ইচ্ছে করলেই এসে দেখতে পারেন এবং এর সুশীতল ঠান্ডা বাতাস এর নিচ থেকে গায়ে লাগাতে পারেন। খুবই ঠান্ডা সুশীতল বাতাসের নিচে আপনার মনকে ছুঁয়ে যাবে। বিশাল এক বটগাছ। চাইলে আসতে পারেন। আশুলিয়া থেকে 1 কিলোমিটার উত্তরে তৈয়বপুর গ্রামের ঠিক পূর্ব পাশে, যেখানে একসময় অসংখ্য ইটভাটা ছিল, সেই স্থানেই অতীতের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির এই বটগাছ। আশেপাশে খুব বেশি চাষাবাদ হচ্ছে। পুকুরটি এখন পানি শূন্য। পাশেই দেখতে পাচ্ছেন একটি বাউন্ডারির ভিতরে যা হচ্ছে কাছ থেকে আপনাদের দেখাবো। এটা মূলত হিন্দুদের বা হিন্দু ধর্মাবলম্বীদের সৎকারের ব্যবস্থা হয় এখানে। হিন্দু মানুষ যখন মারা যান, ওনাকে শেষ শ্রদ্ধা জানানোর পর এখানেই ওনাকে পুরানোর যে আয়োজন, সেটা এখানেই করানো হয়। এটাকে শ্মশানঘাট বা শ্মশান হিন্দুরা এই নামেই ডাকেন, আমরা যতদূর জানি। এখানে যেহেতু মোটামুটি অনেক হিন্দু পরিবার বসবাস করেন আশেপাশে, সো তাদের শেষ সৎকারের জন্যই এখানে এই আয়োজন। হিন্দুরা মারা গেলে এখানেই তাদেরকে সৎকার করা হয় বা পুরানো হয়। পাশেই দেখতে পাচ্ছেন যে সুন্দর পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ, কিন্তু মানুষজনহীন, নীরব। অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইটভাটার চিমনিগুলো, যেগুলো আজ আর কোনো কাজেই আসতেছে না, কিন্তু অতীতকে স্মরণ করিয়ে দেয় এই বড় বড় ইমারতগুলো। সবজি এলাকার খুবই ভালো হয় সবজি। লাউ গাছ দেখতেই পাচ্ছেন, ছোট ছোট মাচানের উপর অনেক বেশি লাউ গাছ, খুব ফলনও বেশ খুবই সুন্দর। আমি ঘুরে ঘুরে যা দেখলাম। পাশে আরও অনেকটা জমি এখনও পড়ে আছে, যেগুলো চাইলেই চাষবাসের জন্য ব্যবস্থা করা যায়। আসুন দেখি ইটভাটার কি অবস্থা, মানে কতটা অবহেলা অযত্ন হলে এখানে এই অবস্থা হতে পারে। দেখতেই পাচ্ছেন কতটা পুরাতন, কত বছর ধরে অযত্ন অবহেলায় পড়ে আছে এই ইটভাটাগুলো। ইটভাটার চারিদিকের বাউন্ডারি সবই আজ আগাছা গাছের রাজত্ব।
আগাছা জঙ্গল গাছগুলো যার যার মতোই বেড়ে উঠছে। এখন অনেকটা জঙ্গলের মতো দেখা যাচ্ছে। ভিতরে যেতে অনেকেরই ভয় লাগবে, এমনই পরিবেশ তৈরি হয়েছে এখানে। আপনারা যারা স্বচক্ষে এই সমস্ত বিষয়গুলো দেখতে চান আসতে পারেন। 100 কিলোমিটার উত্তরে তৈপুর এলাকার ঠিক পূর্ব পাশে ইটভাটা যে অঞ্চলে, সেই অঞ্চলটিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনও অনেক জমি রয়েছে অনাবাদি। ইচ্ছে করলেই আবাদের ব্যবস্থা করা গেলে অনেকটাই সবজির চাহিদা পূরণ হবে এলাকার। আশা করছি খুব দ্রুতই এগুলো আবাদের ব্যবস্থা করা হবে। এতক্ষণ আমার ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখলেন, তারা অবশ্যই, যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমাকে উৎসাহিত করার জন্য, নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত করবেন। লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।